হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জোজেস লার্নিং। আমি সুমন বিশ্বাস। আজকে ভীষণ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটা বি ফর্ম ফার্স্ট সেমিস্টারের হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির সাবজেক্টের মধ্যে রয়েছে। ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডি। হিউম্যান বডি সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন, টোটাল এলাবোরেট ধারণা আজকের ভিডিও থেকে আমরা পাবো। শুধু একটুকুই বলবো যে সেল, আমরা জানি কোষ, অনেকগুলো কোষ নিয়ে আমরা টিস্যু তৈরি হয়, অনেকগুলো টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি। তার মানে প্রচুর সংখ্যায় কোষ কিন্তু দিয়ে আমাদের শরীর তৈরি হয়। তার জন্য আমরা সেলকে বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলে থাকি আমাদের হিউম্যান বডির। আজকে আমাদের এই ভিডিওতে আমরা কিন্তু এই ডিটেলস আলোচনা করব কিভাবে আমাদের শরীরের মধ্যে এই সমস্ত সেল, টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম কাজ করছে। আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, বিলিভ মি, আজকের ভিডিওটা তোমাদের জন্য যেমন ইন্টারেস্টিং হবে, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একদম টপিকে চলে আসি, ইন্ট্রোডাকশন টু হিউম্যান বডি। এই হিউম্যান বডির ইন্ট্রোডাকশন হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি সাবজেক্টের মধ্যে একটি অন্যতম ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে যে কোনো ড্রাগ ডিজাইন বা যে কোনো ড্রাগ সম্পর্কে জানতে গেলে সেই ড্রাগ কোন হিউম্যান বডির পার্টে গিয়ে কাজ করবে ওটা আমাদের জানতে হয়। আজকের এই টপিকের মধ্যে আমরা সেগুলোকে কনফার্ম করব যে কোন অর্গান কোন জায়গায় কিভাবে কার কি ফাংশন রয়েছে। আমি যদি হিউম্যান বডিকে দুটো পার্টে তার ওয়ার্কিং ফর্মুলা অ্যাজ ওয়েল অ্যাজ তার স্ট্রাকচারাল ফ্যাক্টরকে দেখি, তাহলে প্রথমেই আসে অ্যানাটমি। Anatomy is the branches of biological science that deal with the structure of human body and its part. স্ট্রাকচার যেগুলো রয়েছে হিউম্যান শরীরের মধ্যে, মানব শরীরের মধ্যে, তার স্ট্রাকচার সম্পর্কে যেখানে স্টাডি করা হয় তাকে আমরা অ্যানাটমি বলে থাকি। স্টাডি of shape, size, location, relationship of different types of tissue and different types of organ and others. And definition of physiology যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব physiology is the science that deal with the function of different parts of body. That means প্রত্যেকটা অর্গান কি ফাংশন করছে, কি কাজ করছে, সেটাই কিন্তু আলটিমেটলি ফিজিওলজির একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে এই জিনিসের কি স্কোপ রয়েছে সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে প্রথমেই স্কোপ অফ অ্যানাটমি। অ্যানাটমির কি কি স্কোপ রয়েছে? ফার্স্ট, গ্রস অ্যানাটমি। গ্রস অ্যানাটমি মানে হচ্ছে স্টাডি অফ স্ট্রাকচার ভিজিবল ইন দ্য ন্যাকেড আই, মানে খালি চোখে যে সমস্ত স্ট্রাকচার গুলোকে আমরা দেখতে পাই, লাইক বোন, লিভার, এরকম টাইপসের যে স্ট্রাকচার গুলো রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই, তাদেরকে আমরা বলছি গ্রস অ্যানাটমি। এরপরে আসে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। মাইক্রোস্কোপিক মানে মাইক্রোস্কোপ থেকে এই মাইক্রোস্কোপিক কথাটা এসছে, তার মানে যাকে আমরা খালি চোখে দেখতে পারবো না, তার মানে স্টাডি অফ স্ট্রাকচার ভিজিবল অনলি আন্ডার এ মাইক্রোস্কোপ, মানে অনলি আন্ডার এ মাইক্রোস্কোপ, এটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা মাইক্রোস্কোপিক অ্যানাটমি আমরা বলছি। এক্সাম্পল হিস্টোলজি, এক্সাম্পল সাইটোলজি। হিস্টোলজিতে আমরা দেখি টিস্যুগুলোর কি স্ট্রাকচার রয়েছে তার সম্পর্কে স্টাডি করা হয়, আর সাইটোলজিতে আমরা দেখি সেল সম্পর্কে যে স্ট্রাকচার রয়েছে বা সেলের যে স্ট্রাকচার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখি। তারপরে আসে ডেভেলপমেন্টাল অ্যানাটমি, যেটাকে আমরা এমব্রায়োলজিও বলতে পারি, যেখানে আমরা বেসিক্যালি দেখি স্টাডি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রম ফার্টিলাইজেশন অ্যাডাল্টহুড, মানে প্রাপ্ত বয়স্কদের যে ফার্টিলাইজেশন হয় এবং সেক্ষেত্রে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্যাক্টর গুলো হয়, এমব্রায়োজেনেসিস থেকে শুরু করে আরো অনেক জিনিসপত্র হয়, সেই জায়গাগুলোতে তাকে আমরা বলছি কি ডেভেলপমেন্টাল অ্যানাটমি বা এমব্রায়োলজি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে সারফেস অ্যানাটমি। সারফেস মানে আমরা জানি যে কোনো একটা জায়গার উপরের পার্টটাকে আমরা সারফেস বলে থাকি, ঠিক সেরকম এখানে স্টাডি অফ এক্সটার্নাল ফিচার্স অফ দ্য বডি, তার মানে আমাদের বডির বাইরের যে এক্সটার্নাল ফিচার্স গুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো যে সারফেস অ্যানাটমি। এরপরে আসে রেডিওলজিক্যাল অ্যানাটমি। আমরা অনেক সময় রেডিওলজিস্ট বলি না, যারা রেডিওলজি সম্পর্কে পড়াশোনা করেছে। রেডিওলজি অ্যানাটমি মানে হলো এক্স রে থেকে শুরু করে
এমআরআই থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে এবং তার মাধ্যমে যে ইন্টারনাল স্ট্রাকচার আমার হিউম্যান বডির মধ্যে রয়েছে সেগুলো সম্পর্কে অ্যানালাইসিস করা। এটাকে আবার ইমেজিং টেকনোলজিও বলা হয়, মানে ছবির মাধ্যমে জিনিসগুলোকে দেখে আইডেন্টিফাই করা যে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। এরপরে সার্জিক্যাল অ্যানাটমি। সার্জিক্যাল অ্যানাটমি মানে বুঝতেই পারা যাচ্ছে এই কথাটা শুনে যে অপারেশন রিলেটেড যে সমস্ত অ্যানাটমি বা যে স্টাডি অফ অ্যানাটমি সেগুলোকে আমরা বলছি সার্জিক্যাল অ্যানাটমি, যেখানে অ্যাপ্লিকেশন অফ অ্যানাটমিক্যাল নলেজ ডিউরিং সার্জারি, তার মানে সার্জারির সময়ে বা সার্জারির যে আগে যে অ্যানাটমিক্যাল নলেজ গুলো দরকার সেটাকে আমরা বলি সার্জিক্যাল অ্যানাটমি। সাপোজ কোনো একটা অপারেশন করা হবে, সাপোজ গল ব্লাডারে স্টোন হয়েছে, তো গল ব্লাডারটাকে রিমুভ করা হবে, তাহলে কিন্তু ওই গল ব্লাডারের পাশে কোন কোন অর্গান কোন কোন গ্ল্যান্ড রয়েছে সেই সম্পর্কে একটা এলাবোরেট ধারণা লাগবে, তবেই কিন্তু ওই গল ব্লাডারে অপারেশনটা করা যাবে, মানে সার্জারিটা করা যাবে। তার জন্য এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন অফ অ্যানাটমিক্যাল নলেজ ডিউরিং সার্জারি। আমরা বিফার্ম ফার্স্ট সেমিস্টারের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও করেছিলাম ডোজেস ফর্ম রিলেটেড, আই বাটনে আমরা লিঙ্কটাকে দিয়ে দিলাম, তোমাদের প্রয়োজন হলে তোমরা দেখে নিতে পারো। এরপরে যে জিনিসটা সম্পর্কে আলোচনা করব ভীষণ ইন্টারেস্টিং, স্কোপ অফ ফিজিওলজি। ফিজিওলজি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা নিজেরা বুঝতেও পারি যে সামথিং কোনো প্রবলেম যখন শরীর অ্যারাইজ করে আমরা বলি ফিজিওলজিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে এর স্কোপ কি রয়েছে? প্রথম হচ্ছে সেল ফিজিওলজি। সেল ফিজিওলজি মানে আমাদের যে কোষ রয়েছে শরীরে, আমরা প্রত্যেকে জানি যে আমাদের শরীর কিন্তু সেল দিয়েই গঠিত, হ্যাঁ, এবং আমাদের শরীরের মধ্যে যে সেলের কতটা গুরুত্বপূর্ণ, যে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ যেটাকে আমরা সেল বলে থাকি, তার মানে আমাদের শরীর যে পারফর্ম করছে হিউম্যান বডি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে স্ট্রাকচার এর ইউনিট কিন্তু আমরা সেলকে বলে থাকি। সেই সেল ফিজিওলজি কিন্তু ফিজিওলজির মধ্যে মানে স্কোপ অফ ফিজিওলজির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমরা ফাংশন অফ সেল অ্যান্ড সেলুলার প্রসেস সে সম্পর্কে পড়াশোনা করি। আরবিসি, ডাব্লিউবিসি, ভেরিয়াস টাইপস অফ সেল যেগুলো আছে সেই সেল সম্পর্কে আমরা স্টাডি করি। তারপর হচ্ছে সিস্টেমিক ফিজিওলজি। সিস্টেমিক ফিজিওলজি মানে হচ্ছে ফাংশন অফ মেজর বডি সিস্টেম। বিভিন্ন রকম বডি সিস্টেম রয়েছে আমাদের, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এছাড়াও আমাদের লিম্ফেটিক সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে। সেই সমস্ত সিস্টেম সম্পর্কে যেখানে আমরা স্টাডি করি সেক্ষেত্রে কিন্তু আমরা সিস্টেমিক ফিজিওলজি বলতে পারি। প্যাথোফিজিওলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই মুহূর্তে, এবং ভীষণ ইন্টারেস্টিং অলসো। প্যাথোফিজিওলজি মানে হচ্ছে ডায়াগনোসিস সেক্টর ইউজ করা হয় এই টার্মটা, আর ফিজিওলজি মানে তো ফাংশন, আমরা জেনেই গেলাম যে হিউম্যান বডির যে পারফরমেন্স করে সেটাকে। প্যাথোফিজিওলজি মিন্স হচ্ছে স্টাডি অফ অ্যাবনর্মাল ফাংশন অফ বডি ডিউরিং ডিজিজ। ডিজিজ হওয়ার আগে শরীরের যে অ্যাবনর্মাল ফাংশন তৈরি হয় তখন কিন্তু আমরা সেই যে স্টাডিটা তখন আমরা করি সেটাকে আমরা প্যাথোফিজিওলজি বলে থাকি। তারপরে নিউরোফিজিওলজি, ডেফিনেটলি নিউরোফিজিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, নার্ভের সঙ্গে সম্পর্কযুক্ত কথাটা, সেখান থেকে এসছে নিউরোফিজিওলজি। এই নিউরোফিজিওলজিতে আমরা পড়ব স্টাডি অ্যাবাউট বা স্টাডি অফ বা ফাংশন অফ ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভস, এইগুলো সম্পর্কে আমরা এলাবোরেটলি আলোচনা করব। তারপরে আসে এন্ডোক্রাইন ফিজিওলজি। এন্ডোক্রাইন এই কথাটা সম্পর্কে আমরা জানি, আমরা বলি না অনেক সময় এন্ডোক্রাইনোলজিস্ট, মানে যারা হরমোন বিষয়ক ডক্টর তাদেরকে আমরা বলি এন্ডোক্রাইনোলজিস্ট। সেই এন্ডোক্রাইন সিস্টেমটার মধ্যে বা এন্ডোক্রাইন ফিজিওলজির মধ্যে স্টাডি অফ হরমোন অ্যান্ড দেয়ার অ্যাকশন, হরমোনগুলো কি করে পারফর্ম করছে আমাদের শরীরে, তারা কি কাজ করছে, হ্যাঁ, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা এই এন্ডোক্রাইন ফিজিওলজিতে আলোচনা করি বা পড়াশোনা করি। এরপরে হচ্ছে এক্সারসাইজ ফিজিওলজি, ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ ফিজিওলজি মানে আমরা যে এক্সারসাইজ করি, ব্যায়াম যেটাকে আমরা বাংলাতে বলি, সেই এক্সারসাইজ ফিজিওলজি মানে হচ্ছে এফেক্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অন বডি ফাংশন। তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে বডি ফাংশনের মধ্যে যে স্টাডিগুলো আমরা পড়ে থাকি সেটা আমরা কোথায় করি? এক্সারসাইজ ফিজিওলজিতে করি। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে লেভেল অফ স্ট্রাকচারাল অর্গানিজম। এই লেভেল অফ স্ট্রাকচারাল অর্গানিজমের মধ্যে প্রথমেই থাকে সেলুলার লেভেল, যেখানে আমরা সেল সম্পর্কে প্রচুর স্টাডি করি এবং সেল সম্পর্কে অনেক রকম স্টাডির পাশাপাশি তার ফাংশন, তার স্ট্রাকচার, এগুলো নিয়ে দেখা হয়। তারপরে আসে টিস্যু লেভেল।
টিস্যু মানে যেখানে টিস্যু সম্পর্কে স্টাডি করা হয় এবং ভেরিয়াস টাইপস অফ টিস্যু আমাদের হিউম্যান বডির মধ্যে থাকে, তাদের প্রত্যেকের ফাংশন কি আছে সেটা সম্পর্কে টিস্যু লেভেলে আলোচনা করা হয়। তারপরে অর্গান লেভেল, অর্গান কিভাবে আমাদেরকে হেল্প করছে হিউম্যান বডিকে ঠিকঠাক রাখার জন্য, সেই অর্গান লেভেলের যেমন হার্ট, লিভার, কিডনি এই সমস্ত। তারপরে অর্গান সিস্টেম লেভেল, বিভিন্ন রকম অনেকগুলো অর্গান মিলে সিস্টেম তৈরি হয়, সেই অর্গান সিস্টেম লেভেলের মধ্যে ইন্টিগ্রেটরি সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, মাসকুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইমিউন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম অ্যান্ড রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই এতগুলো সিস্টেম রয়েছে। এবার আমরা এক এক করে একটু ডিটেলসে এটা সম্পর্কে জানবো। প্রথমেই সেলুলার লেভেল। সেলকে আমরা আমাদের শরীরের, আমি একটু আগেও বলেছি যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট বলে। তার জন্য আমাদের হিউম্যান বডি যে কোনো পারফরমেন্স করতে গেলে, যে কোনো অ্যাক্টিভিটি করতে গেলে সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে সেল। এবং এখানে প্রচুর রকম সেল পাওয়া যায় আমাদের হিউম্যান বডির মধ্যে। ফার্স্ট থাকে নার্ভ সেল, মাসেল সেল, ব্লাড সেল। হ্যাঁ, ব্লাড সেলে সেই তোমাদের সবার মনে আছে নিশ্চয়ই, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই তিনটেকে আমরা ব্লাড সেল বলি। হ্যাঁ, সেই ব্লাডের ব্যাপারগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। 45% ব্লাড সেল থাকে, 55% ব্লাড প্লাজমা থাকে, এবং ব্লাড সেলের মধ্যে এই তিনটে থাকে, এরকম আর কি টোটাল স্টাডি করা হয় এখানে। এরপরে টিস্যু লেভেল, অনেকগুলো সেল মিলে, মানে দুটোর বেশি সেল মিলে একসঙ্গে টিস্যু তৈরি হয়। সেই টিস্যু লেভেল কেমন হয়? টিস্যু আর এ গ্রুপ অফ সিমিলার সেল দ্যাট পারফর্ম এ কমন ফাংশন। একটাই ফাংশন কিন্তু কমন ফাংশন বা একই রকম ফাংশন করে, অনেকগুলো সিমিলার সেল মিলে একটা টিস্যু তৈরি করে। যেমন এপিথেলিয়াল টিস্যু। এই এপিথেলিয়াল টিস্যু কি করে? কাভারিং অ্যান্ড লাইনিং, কাভারিং অ্যান্ড লাইনিং, একটা লাইনিং করে দেয়, একটা কাভারিং করে দেয়। প্রোটেক্ট মানে প্রোটেক্ট ঠিক নয়, কভার মানে হয় না আমি এরকম এই যে একটা জামা পরে আছি, কভার করে আছি আমার শরীরটাকে, ঠিক সেরকম এটাকে আমরা কাভারিং বলা হচ্ছে। দেন আসে মাসেল, মাসেল টিস্যু। মাসেল টিস্যু কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মুভমেন্ট, মাসেল টিস্যু মুভমেন্ট, এই যে আমি হাঁটছি, এই যে হাঁটছি, এই সমস্ত এই মুভমেন্টের জন্য কিন্তু এটা দরকার হয়। তারপরে কানেকটিভ টিস্যু, এই যে একটু আগে ব্লাড সেল বলছিলাম না, ব্লাডকে বলা হয় ফ্লুইড কানেকটিভ টিস্যু, আমরা জানি। তো কানেকটিভ মানে হচ্ছে সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন, আমাদেরকে সাপোর্ট প্রোভাইড করে এবং প্রোটেকশন করে। এরপরে নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু মানে হচ্ছে যেটা কি করে আমাদের কমিউনিকেশনকে ঠিকঠাক ভাবে পারফর্ম করতে সাহায্য করে। যেমন আমি এখন কি বলবো, এই যে আমি পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, কোনটার পরে কোনটা বলবো, এই কমিউনিকেশন গুলো করতে হেল্প করছে কিন্তু আমার নার্ভাস টিস্যু। তারপরে অর্গান লেভেল, এই যে টিস্যু গুলো অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয়, কিরকম আমি লিখে দিয়েছি এখানে সুন্দর করে, কি না, an organ is made up of two or more tissue working together। মানে যখন দুটোর বেশি টিস্যু একসঙ্গে যুক্ত হয়ে একটা অর্গান তৈরি করে এবং তারা ওয়ার্কিং মানে একসঙ্গে কাজ করে, তাকে আমরা বলি অর্গান। সেই অর্গানের মধ্যে কয়েকটা এক্সাম্পল যদি আমি বলি, তাহলে হার্ট আছে, লিভার আছে, লাংস আছে, অনেক আছে এরকম। তো হার্টের কিছু ফাংশন আছে, লিভারের কিছু ফাংশন আছে, লিভারের স্ট্রাকচার অ্যানাটমিক্যাল ফাংশন আছে, লিভারের বিভিন্ন রকম যে মেটাবলিক ফাংশন আছে আমাদের শরীরের মধ্যে, এরকম প্রচুর স্টাডি আমাদের করতে হয় যেটা অর্গান লেভেলের মধ্যে। এরপর যেটা আসে ইন্টারেস্টিং ভীষণ, কারণ এই অর্গান সিস্টেম লেভেল যেটা রয়েছে, এটার মানে হচ্ছে অনেকগুলো অর্গান নিয়ে একটা সিস্টেম তৈরি হয় এবং সেই সিস্টেমটা হিউম্যান বডিকে মানে প্রকৃতভাবে পারফর্ম করতে সাহায্য করে। কিরকম? ফার্স্ট একটা আমি যদি বলি যে এ সিস্টেম কনসিস্ট অফ রিলেটেড অর্গান পারফর্মিং এ কমন ফাংশন, মানে কমন ফাংশনের জন্য কাজ করবে, কিন্তু অনেকগুলো একই রিলেটেড অর্গান মিলে, একা করবে না। এরকম একটা কথা আছে না, 10 জন মিলে কাজটা করলে কাজটা অনেক ইজি হয়ে যায়, একা করতে গেলে কাজটা অনেক টাফ হয়ে যায়। এখানেও ঠিক সেরকম। এখানে কিরকম, একটা অর্গান একটা কাজ না করে যদি অনেকগুলো অর্গান মিলে একই কাজ করে, তাহলে কাজটা কিন্তু অনেক ভালো হয়, স্মুথ হয় এবং দ্রুত গতিতেও হতে পারে। ঠিক সেরকম এক্সাম্পল যদি আমি দেখি, সেখানে প্রচুর এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু 11টা মানে 11 মেজর অর্গান সিস্টেম আমাদের হিউম্যান বডির মধ্যে রয়েছে। ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেটরি সিস্টেম।
ইন্টিগুমেন্টারি সিস্টেম মানে হচ্ছে যে আউটার লেয়ার অফ হিউম্যান বডি, তার মানে আমাদের স্কিন, আমাদের হেয়ার, আমাদের নেইলস, এইগুলো নিয়ে যেখানে স্টাডি করা হয় তাকে আমরা বলি ইন্টিগুমেন্টারি সিস্টেম। এবং এখানে স্কিনকে আমরা লার্জেস্ট অর্গান বলে থাকি। মানব শরীরের লার্জেস্ট অর্গানের নাম স্কিন, আমরা প্রত্যেকে জানি। সেই স্কিন কিন্তু এই ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে রয়েছে। নেইলস, আমাদের নখ, আমাদের হেয়ার, আমাদের চুল, এগুলো আউটার পার্ট ইন হিউম্যান বডি, এগুলো নিয়ে স্টাডি করা হয়। চুল নিয়ে প্রচুর স্টাডি হচ্ছে এখন, মানে অনেক সময় নেইলস নিয়েও প্রচুর অনেকের প্রবলেম তৈরি হয়, সেগুলো নিয়ে স্টাডি করা হয় ইন্টিগুমেন্টারি সিস্টেমের মধ্যে। এরপরে আছে স্কেলেটাল সিস্টেম। এই স্কেলেটাল সিস্টেম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মানে আমাদের শরীরের যে গঠনটা, এটাকে কিন্তু স্কেলেটাল সিস্টেমের উপরে ডিপেন্ড করে গঠনটা তৈরি হয়। এবং এটা 4টে জিনিস বেসিক্যালি আলোচনা করা হয় এই স্কেলেটাল সিস্টেমের মধ্যে। সেগুলো কি তোমরা জানো অনেকেই, তাও আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। ফার্স্ট হচ্ছে বোন, মানে হাড় যেটাকে আমরা বলে থাকি। তারপরে চলে আসে জয়েন্ট, বিভিন্ন বোনের সঙ্গে প্রচুর জয়েন্ট রয়েছে, তবেই তো আমি এই যে হাতটাকে এরকম করতে পারছি, এখানে একটা জয়েন্ট আছে। এবং এই জয়েন্ট গুলোকে যাতে করে দুটো হাড়ের মধ্যে ঘর্ষণ না হয়, ওখানে রয়েছে কার্টিলেজ, যেগুলো কি করে ঘর্ষণটাকে হতে দেয় না। আর তার সঙ্গে রয়েছে যেটা দড়ি দিয়ে বেঁধে রাখার মতন কার্টিলেজ, যাতে করে হাড়টাকে একটা জায়গা থেকে একটা জায়গায় সরিয়ে নিয়ে আসছে না। এই 4টে জিনিসকে কিন্তু স্টাডি করা হয় কোথায়, এই স্কেলেটাল সিস্টেমের মধ্যে, ভেরি ইম্পর্টেন্টলি। এরপরে আছে মাসকুলার সিস্টেম। মাসেল, আমাদের মুভমেন্ট করার জন্য মাসেল দরকার হয়, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড ভেরিয়াস টাইপস অফ মাসেল আমাদের হিউম্যান বডির মধ্যে রয়েছে। এবং এই মাসেল সিস্টেমের মধ্যে সেগুলো সম্পর্কে স্টাডি করা হয়, তার পারফরমেন্স, তার অ্যাক্টিভিটি, সমস্ত কিছু আলোচনা করা হয়। এরপরে আসে নার্ভাস সিস্টেম। এই যে আমি একটু আগেই বলছিলাম কমিউনিকেশন যে ব্যাপারটা রয়েছে, সেটা কি, এই যে আমি কথা বলছি বা কারোর সঙ্গে কমিউনিকেশন করছি, বা হাতটাকে এভাবে বলছি ওভাবে বলছি, এগুলো কিন্তু টোটাল নিয়ন্ত্রণ করে নার্ভাস সিস্টেম, কখন কোনটা করতে হবে। এবং এই নার্ভাস সিস্টেমের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে, যেগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম রয়েছে, অটোনোমাস নার্ভাস সিস্টেম রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা স্টাডি করি এবং স্টাডি করে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারি। তারপরে থাকে এন্ডোক্রাইন সিস্টেম। এই এন্ডোক্রাইন সিস্টেম আমি একদম ভেরি ফার্স্টেও বলেছিলাম যে এন্ডোক্রাইন সিস্টেম যেটা মানে যে হরমোন রিলেটেড, বা হরমোনগুলো কোন অর্গান থেকে ওটা সিক্রেট করছে, কোন হরমোন বেশি হয়ে গেলে কি প্রবলেম হবে, ডিক্রিজ হলে মানে কমে গেলে কি প্রবলেম হবে, ইনক্রিজ হলে কি প্রবলেম হবে, এই সমস্ত বিষয়ক যে স্টাডি, সেটা কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমে করা হয়। এবং এটা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ হরমোন রিলেটেড প্রচুর ডিজিজ ইনক্রিজ করছে, লাইক সুগার, লাইক থাইরয়েড, হ্যাঁ যেটাকে আমরা ডায়াবেটিস বলছি, সুগারকে হাইপারথাইরয়েডিজম বলছি, এই ডিজিজগুলো কিন্তু ডে বাই ডে মানুষের মধ্যে ইনক্রিজ করছে। তাই এন্ডোক্রাইন সিস্টেম স্টাডি কিন্তু এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ। এবং হরমোন কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে, এগুলো আমরা সব স্টাডি করব। এরপরে আসে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট। আমরা জানি হার্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান ইন হিউম্যান বডি। সেই হার্ট রিলেটেড যে স্টাডি করা হয় সেটা কিন্তু এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে করা হয়। এবং আমাদের শরীরে যে ব্লাড প্রেশার, যেটাকে আমরা বলি না বিপি, ব্লাড প্রেশার, সিস্টোলিক আর ডায়াস্টোলিক 120/80 থাকা উচিত, সেই ব্লাড প্রেশারকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের বিভিন্ন বিভিন্ন পর্যায়ের মাধ্যমে। এবং সেই স্টাডি কিন্তু আমরা এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে করে থাকি। এর মধ্যে যেমন আমাদের বিভিন্ন রকম এসএ নোড, এভি নোড, পার্কেনজি ফাইবার, বান্ডেল অফ হিজ, প্রচুর প্রচুর স্টাডি আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে রয়েছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ভেরি এসেনশিয়াল ইন হিউম্যান বডি। এরপরে আসে ইমিউন সিস্টেম। মানে ইমিউন সিস্টেমের মানে সেই বাংলা নিশ্চয়ই তোমাদের মনে আছে, অনাক্রমতা। হ্যাঁ, মানে ইমিউনিটি বলে না, এর ইমিউনিটি একটুখানি দুর্বল আছে, তাই প্রায় এর সর্দি কাশি জ্বর ঠান্ডা লেগে যায়। আবার অনেকের যাদের ইমিউনিটি স্ট্রং আছে, তারা অনেক কষ্ট করলেও তাদের জ্বর সর্দি কাশি এগুলো কম হয়। এগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, এগুলো তো ডেফিনেটলি কিছুটা রাইট। তবে ইমিউন সিস্টেমটাকে বুঝতে গেলে আমাদের প্রচুর আইজিই, আইজিএম এগুলো নিয়ে প্রচুর স্টাডি এই ইমিউন সিস্টেমের মধ্যে রয়েছে। এছাড়া আমি ছোট্ট একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে ধরো কোনো একটা ভাইরাস বা কোনো একটা ব্যাকটেরিয়া আমার শরীরের মধ্যে এলো, কিভাবে আমি ডিফেন্স ইমিউন সিস্টেমের মাধ্যমে শরীর থেকে ওটাকে বাইরে বের করে দিতে পারবো, এটাই আলটিমেটলি ইমিউনিটি সিস্টেমটাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি, বা আমরা এইভাবে তার ডেফিনেশনটাকে বলতে পারি। এই যে ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমে আমরা এই সমস্ত জিনিস নিয়ে স্টাডি করব যে কি করে আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি
স্টেবল হতে পারে বা ইমিউনিটির জন্য কি কি প্রবলেম হতে পারে বা কি কি ওর জন্য রেসপন্সিবল ফ্যাক্টর রয়েছে। এরপরে আসে রেসপিরেটরি সিস্টেম, ভীষণ একটা ইন্টারেস্টিং পার্ট। ব্রিদিং মানে বলে না যে নিঃশ্বাস আর প্রশ্বাস, এই যে ব্রিদিং সিস্টেম, এইটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ নিঃশ্বাস যদি কোনো কারণে নিতে খুব অসুবিধা হয় মানুষ কিন্তু খুব প্রবলেমে পড়ে। আমরা ক্রস সেকশনের দিকে তাকালে প্রচুর পেশেন্ট দেখতে পাই যারা কিন্তু অ্যাজমাটিক টেন্ডেন্সিতে ভোগে বা অ্যাজমাটিক পেশেন্ট, শুধু টেন্ডেন্সি নয়, অ্যাজমাটিক পেশেন্ট যাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মানে লাংস তাদের প্রপার ওয়েতে কাজ করছে না, ফুসফুস কাজ করছে না। অ্যালভিওলাই স্যাক, যেটাকে আমরা বায়ুথলি বলে থাকি, তার মধ্যে ঠিকঠাক ভাবে গিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের যে অপটিমাইজেশন সেটা কিন্তু ক্লিয়ারেশন হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এই জিনিসগুলোকে স্টাডি করব এবং জানবো অনেক ডিটেলস সম্পর্কে এই রেসপিরেটরি সিস্টেমের, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসে ডাইজেস্টিভ সিস্টেম, যেটাও আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম ইন হিউম্যান বডি, যেখানে আমরা আমাদের যে ডাইজেশন ইন আওয়ার বডি নিয়ে আমরা স্টাডি করি। আমাদের কয়েকটা মেজর অর্গান ইজ রিলেটেড টু ডাইজেস্টিভ সিস্টেম। প্রথমে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট, স্টার্টিং ফ্রম দ্যাট রিজন, এন্ড তারপরে যেটা আছে স্টোমাক, দেন আমাদের ইন্টেস্টাইন, লার্জ এন্ড স্মল, এন্ড অলসো লিভার এন্ড গল ব্লাডার। মোস্ট ইম্পর্টেন্ট অর্গান যেগুলো একসঙ্গে মিলে তৈরি হয় এই ডাইজেস্টিভ সিস্টেম, এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শরীরের অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। কারণ আমরা অনেকেই জানি আমাদের যত প্রোটিন, ভিটামিন, তার বেশিরভাগটাই কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে অ্যাবজর্ব হয়, স্মল ইন্টেস্টাইনের মধ্যে। সেই কারণের জন্য আমরা কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের স্টাডি করতে হবে। তাহলে কিন্তু আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে অনেক জানতে পারবো, এবং আমরা এগুলো সম্পর্কে জানলে আমাদের কিন্তু ড্রাগ ম্যানুফ্যাকচারিং বা ড্রাগ ডিজাইন, ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে অনেকভাবে আমরা উপকৃত হতে পারবো। এরপরে আসে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম সম্পর্কে আমরা জাস্ট দু একটা কথা তোমাদেরকে জানাতে পারি, বা এটা স্টাডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের শরীর থেকে ইউরিন পাস হওয়াটা যদি না হয় কোনো কারণে, শরীরে কিন্তু প্রচুর প্রবলেমেটিক ফেস তৈরি হয়। ইউরিনারি ব্লাডার এবং কিভাবে ইউরিন ফর্মেশন হচ্ছে, এই টোটাল স্টাডি আমরা কিন্তু এই ইউরিনারি সিস্টেমের মধ্যে করে থাকি, এবং এর মধ্যে কিন্তু কিডনি একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ইউরিনারি সিস্টেমের মধ্যে, অ্যাজ ওয়েল অ্যাজ পোস্টেড গ্ল্যান্ড থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে যেগুলো মিলিয়ে মিশিয়ে এই ইউরিনারি সিস্টেম, এবং সেগুলোর স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে আমাদের করতে হবে। তারপরে আসে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তোমরা অলরেডি 11-12 পড়েছো প্রচুর পরিমাণে, এবং সেখানে মেলের যে ইম্পর্টেন্ট অর্গানগুলো বা এসেনশিয়াল অর্গানগুলো রয়েছে, তার পাশাপাশি আমরা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখি যে ওভারি থেকে শুরু করে যে জায়গাগুলো রয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ফার্টিলাইজেশন ও তারপরে হচ্ছে জাইগোট, এগুলো, তারপরে এমব্রায়োজেনেসিস, এই জিনিসগুলো কিন্তু এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে আলোচনা করা। এছাড়া সাম অর্গান যেগুলো রয়েছে সেগুলোর স্টাডি, সেগুলো আলোচনা করা হয় রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা, সেটা কিন্তু টু মাচ কমপ্লিকেটেড, এবং সেটা সম্পর্কে প্রচুর রিসার্চ, প্রচুর স্টাডি, এবং সাম নিউ ড্রাগ আইডেন্টিফাই হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য, কোনো প্রবলেম যদি কারো দেখা যায়। তো এই ভীষণ ইন্টারেস্টিং কিন্তু এই প্রত্যেকটা সিস্টেম। এর পরবর্তী ভিডিওতে আমরা এই অর্গান সিস্টেম লেভেল, মানে যে 11 মেজর অর্গান সিস্টেম, সেটা সম্পর্কে এলাবোরেটলি আলোচনা করব, এবং যেখানে প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে স্টাডি প্রসেস বা কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে, কোনটা কোনটা আমাদের জানা উচিত, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। হোপ আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের, যারা বিফর্ম ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তাদের কাজে লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।